এপিসোডের শুরুতে আমরা হেজিকে দেখতে পাই। হেজি তো দৌড়তে দৌড়তে ওর বাড়ির সামনে চলে যায় আর গিয়ে দেখে ওর বাবাকে পুলিশ নিয়ে যাচ্ছে। তারপরেও ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর ও ওর মায়ের থেকে জানতে পারে ওর বাবাকে একটা কেসে ফাঁসানো হয়েছে। সে নাকি কতগুলো টাকা নিয়ে ফ্রড করেছে। এটা জানতে পেরে ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। এদিকে আমরা দেখি যে হিয়ন্ত ওকে ফোন করতে থাকে, কিন্তু হেজি ফোনটা রিসিভ করে না। ও আসলে পুলিশ স্টেশন গেছে ওর বাবার সাথে দেখা করার জন্য, কিন্তু ওর বাবা তো পুলিশকে বলে দিয়েছে সে তার মেয়ের সাথে দেখা করতে চায় না, যাতে করে ওর মনটা অনেক খারাপ হয়ে যেতে পারে। এরপর ও তো পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। তখন আমরা পাশের একটা ঘটনা দেখি। অনেক আগে ও তো ওর বাবাকে কারোর সাথে কথা বলতে দেখেছিল। তখন ওর বাবা তার কাছে নীল ডাউন হয়ে সরি বলছিল আর টাকাগুলো বারবার ব্যাগ চাচ্ছিল। এটা দেখার পরে ওর তো অনেক বেশি খারাপ লেগেছিল, কিন্তু ও যখন বাড়ি থেকে এটা জানতে চায় কেউ তো ওকে বলেনি। ইভেন ওর বাবাও বলে এগুলো নিয়ে তোমায় ভাবতে হবে না। এরপর আমাদের সেই ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ও তো কিছুতেই থেমে থাকবে না। এরপর আমরা সুয়ের বসকে দেখতে পাই। সে তো দূর থেকে সুকে দেখছিল আর ইয়নমিনকেও দেখছিল, আর ওর তো অনেক খারাপ লাগছিল ওর এমপ্লয়ারকে যেন ও হারিয়ে ফেলছে। হিয়নমিনের সাথে কথা বলার জন্য নিজের রুমে তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে তো বলতে থাকে আপনি সবসময় কেন ওকে দিয়ে ওদের ক্লাস নেওয়ান, এখানে তো আরো লয়ার আছে, তাদেরকে কেন ব্যবহার করেন না। তখন তো সে হাসতে থাকে আর বলে সু আসলে এই কাজগুলো করতে অনেক পছন্দ করে, সবাইকে টিচিং করাতে ওর খুব ভালো লাগে। আর দূর থেকে ওর বস সত্যি এগুলো ফলো করে বুঝতে পারে সু অনেক এনজয় করছে, আর তাই সে কিছুই আর বলে না। এদিকে আমরা মনকে দেখি। সে তো তার প্রেগনেন্সি সমস্ত কিছু নিজের ডেস্কের সামনে রেখে দেয়, আর মন তো অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর আমরা হিজিকে দেখি। ও তো ওর কার্ডটা সবার সামনে শো করে আর বলে ও ওর বাবার লয়ার হয়ে এসেছে, তাই দেখা করতে দিতেই হবে। এরপর ও তো ওর বাবার সাথে দেখা করতে চায়। তখন ওর বাবা বলে তুমি এখানে কেন এসেছো, আমি কখনোই চাইবো না তুমি আমার জন্য এতটা পেরেশানি হও। ও তো বলে আমি সব সত্যটা জানতে চাই, আমি জানি তুমি এমন কোনো কিছুই করনি, আর আমি তোমাকে এখান থেকে ঠিক বের করে নিব। ওর বাবা বলে তুমি এখানে প্লিজ আর এসো না, তোমাকে দেখতে পেলে আমার অনেক বেশি খারাপ লাগবে, আমি কখনোই তোমার সামনে এমন ভাবে আসতে চাইনি। এদিকে আমরা দেখি হিজির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা চ্যাংকে দেখতে পাই। ও তো ওর বসের কাছে কিছু পেপার নিয়ে যায় আর সেগুলো সই করাতে থাকে। তখন ওর বস বলে আমার মনে হয় তোমার ফ্রেন্ড কোনো একটা প্রবলেমে পড়েছে। ও তো ওর বাবার জন্য অনেক দুশ্চিন্তা করছিল। এখান থেকে চ্যাং সবকিছু জেনে যায়। এরপর আমরা আবার হেজিকে দেখতে পাই। হেজির মনটা অনেক বেশি খারাপ ছিল। ও তো ওর মায়ের সাথে কথা বলতে যায়। সেখান থেকে জানতে পারে ওর বাবাকে কেউ একজন ফাঁসিয়েছে। ওর মা বলে তুমি এত টেনশন করো না, আর তুমি এরকম পেরেশানি হচ্ছে দেখে তোমার বাবা অনেক বেশি কষ্ট পাচ্ছে, তাই তোমাকে লয়ার হিসেবে যেতে হবে না। ও তো এগুলো শুনতে পেয়ে আরো বেশি কষ্ট পেয়ে যায়। বাবার জন্য কিছু করতে না পারলে ওর তো এই লয়ার হওয়ার কোনো মূল্যই নেই। এরপর আমরা দেখি যে বারবার হিয়ন্তকে ফোন করে যাচ্ছিল, কিন্তু হেজি তো ফোনটা রিসিভ করছিল না। হুট করে আমরা দেখতে পাই ও যখন ফোন করছিল ও খেয়াল করে ওর পাশে তো হেজি দাঁড়িয়ে আছে। হেজি তো হিয়ংকে গিয়ে বলে যে তোমার একটা কাজ আছে, আমার বাবার লয়ার হতে হবে, আমার বাবাকে হেল্প করতে হবে। এটা শোনার পরে ও বুঝতে পারে যে কোনো একটা বড় বিপদের মধ্যে ও পড়েছে। তখন আমরা দেখি ও তো কোনো কথা না বলেই হেজিকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমায় সবসময় হেল্প করব। এরপর হিয়ন ওর বাবার সমস্ত কিছু চেক করতে থাকে, পেপারস গুলো ও দেখতে থাকে। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। ওর বাবা আর তার কিছু বন্ধুরা একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। সেখান থেকে ওরা একটা সংস্থার সন্ধান পায়। সেখানে ওর বাবা তো বলেই যে আমি এখানে ইনভেস্ট করব। তখন একটা মহিলা পাশ থেকে বলে আমরাও ইনভেস্ট করব, আর একে একে সবাই ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়। তারপর দেখা যায় ওরা সবাই বলে আমরা টাকাগুলো তোমার কাছেই পাঠিয়েছি, কিন্তু হেজির বাবা তো বলে তার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। এরপর আমরা চ্যাংকে দেখতে পাই। চ্যাং তো দূর থেকে হেজিকে দেখতে পায়, আর তারপর ও তো হেজির সাথে কথা বলার জন্য ওখানে চলে যায় আর গিয়ে বলে আমার বস থেকে
আমি সবকিছুই জানতে পেরেছি। আমি তোমায় হেল্প করতে পারবো যদি তুমি চাও। কিন্তু ও তো বলে যে হেল্পের কোনো দরকার নেই, ও হিয়নকে সব কথা বলেছে আর লয়ার হিসাবে হিয়নই কাজ করতে চায় আর হিয়নই ওকে হেল্প করবে। চ্যাং এটা শুনে বলে ঠিক আছে। এরপর আমরা সুকে দেখি। সু তো ওর বসের থেকে একটা কার্ড পেয়ে যায়। ওর বস ওকে এটা গিফট করে আর বলে এখানে কিছু টাকা আছে যেটা তুমি খরচ করতে পারো। আসলে কিছু খাবার খাওয়ার জন্যই এই টাকাগুলো ওর বস ওকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে হেজি আর হিয়ন দুজন মিলে কথা বলতে থাকে। এখানে হেজি অনেক বেশি ক্লান্ত ছিল। তারপর আমরা দেখি হিয়ন বলে আমি তোমার বাবার কেসটা নিলে একটা প্রবলেম হয়ে যাবে। তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জেনে যাব, হয়তো তুমি এগুলো আমায় জানাতে চাও না। ও তো বলে আমার লাইফে এমন সিক্রেট কিছুই নেই যেটা তুমি জানলে কোনো সমস্যা হবে। হেজি যে অ্যাডপ্টেড ছিল সেটাও ও বলে দেয় আর বলে তারা আসলে রিয়েল বাবা মা নয়, তারা ওর আঙ্কেল আন্টি ছিল। এরপর আমরা দেখি যে হিয়ন তো ওর কাঁধটা আগিয়ে দেয় আর বলে তুমি এখানে বিশ্রাম করতে পারো। তখন হেজি নিজের মাথাটা ওর কাঁধের উপর রাখে। পরদিন হিয়ন্ত হেজির বাবার সাথে দেখা করার জন্য জেলে চলে যায়। সেখানে যাওয়ার পরে ও সবকিছু জিজ্ঞেস করতে থাকলে উনি তো আগে জিজ্ঞেস করে যে হেজিকে সে চিনে কিনা। ও তো বলে আমরা শুধুমাত্র একটা বন্ধু, তাছাড়া কিছুই নয়। ও আসলে রিলেশনের কথা ওর বাবাকে জানায় না যাতে করে সে কষ্ট পেতে পারে। তখন হেজির বাবা একে একে সব কথা ওকে শেয়ার করতে থাকে। আর এখানে একজন মহিলা ছিল যে কিনা ওর বাবাকে ফাঁসিয়েছে আর সে নিজেও এখন জেলে আছে। এরপর আমরা দেখি যে হেজির বাবা তো বলে তার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি, কিন্তু তারা সবাই নাকি তারই অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আর এমনটা নাকি প্রুফ আছে। আর তার জন্য পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে, কিন্তু সে এরকম কিছুই করেনি। এদিকে হেজির বাবার এই বিষয়টা একে একে সবাই জেনে যায় আর ওরা সবাই সিদ্ধান্ত নেয় ওরা সবাই মিলে ওকে হেল্প করবে। তখন সেখানে হিয়ন চলে আসে। হিয়নও খুব খুশি হয় যখন দেখতে পায় ওর বন্ধুরা সবাই হেজির বাবাকে হেল্প করবে আর বন্ধুর পাশে এরকম থাকতে পেরে ওদের সবাইকে অনেক ভালো লাগবে। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে কাজে লেগে পড়ে। মন তো ওই মহিলার কাছে দেখা পাওয়ার জন্য চলে যায় আর গিয়ে সবকিছু জিজ্ঞেস করতে থাকে। আসলে ওরা সবাই এই মহিলার কাছে টাকা দিয়েছিল যাতে করে হেজির বাবাকে টাকা দেওয়া হয়, কিন্তু উনি তো টাকা না দিয়ে নিজেই মেরে দিয়েছে আর ওর বাবাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিয়েছে। এরপর দেখা যায় সে সবকিছু অস্বীকার করে যায় আর বলে সে এসব কিছুই জানে না, সবকিছু হেজির বাবাই করেছে। মন বলে তুমি কিন্তু ভালো মতো ফেঁসে যাবে। এরপরে ওরা সবাই মিলে স্টাডি করতে শুরু করে দেয় আর এইরকম কেস রিলেটেড যত কেস আছে এগুলো ওরা ভালো করে দেখতে থাকে। হেজিটা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যখন দেখতে পায় ওর বন্ধুরা কতটা হেল্প করছে ওকে, আর ও তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। পরদিন ওরা তো কোর্টে আসে, সেখানে ওর মা থাকে। এরপর কোর্টে ওর বাবাকেও নিয়ে আসা হয়। ওরা তো এখানে অনেক কিছুই শো করার চেষ্টা করে, কিন্তু প্রথম দিনে ওরা তেমন কিছু করতে পারে না আর এই মহিলা সবকিছু অস্বীকার করে নেয়। তার জন্য ওরা কিছুই ঠিকঠাক করতে পারে না। হেজির বাবা ইমব্রেয়ারেস হবে দেখে ও তো কোর্টের বাইরে দাঁড়িয়ে থাকে আর তারপর ও তো হিয়নকে থ্যাঙ্কস বলে আর ওরা আরো ভালো কিছু জোগাড় করবে এরকমটা প্ল্যান করতে থাকে। কেননা যেভাবেই হোক ওর বাবাকে এখান থেকে বের করতে হবে, তার জন্য ওরা সবাই চেষ্টা করে যাচ্ছে আর হিয়নকে ও বারবার থ্যাঙ্কস জানাতে থাকে। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। সেখানে ওরা এই কেসটা রিলেটেড সবকিছু কথা বলছিল। হুট করেই হেজির কাছে ফোন আসে। ওর মা তো ওখানকার কতগুলো মহিলাদের সাথে দেখা করতে বলে। তখন মন আর ও তো তাদের সাথে দেখা করতে যায় আর গিয়ে জিজ্ঞেস করে যে তোমরা টাকাটা কাকে দিয়েছিলে। তখন ওরা তো বলে তোমার বাবা ফ্রড করেছে, এটাই বড় কথা। তারা কিছুতেই কোনো কিছু স্বীকার করছিল না। আসলে ওই মহিলা ওদেরকে মিথ্যে বলতে বলেছে, না হলে ওরাও ফেঁসে যাবে এমনটাই বলা হয়েছে। তখন আমরা দেখি মন তোদেরকে ভয় দেখাতে থাকে, বলে এমনটা করলে তোমরাও ফেঁসে যাবে। এরপরে ওরা আবারও অফিসে ফিরে আসে আর এসে দেখতে পায় সবাই রাত জেগে কাজ করছে। ওর বন্ধুদের এমনটা দেখে ওর বারবারই অনেক বেশি ভালো লাগছিল। এরপর ওরা পরদিন আবারও কোর্টে যায়। ওরা আজকে অনেক বড় একটা প্রমাণ নিয়ে হাজির হয়েছে। আসলে ওই মহিলাদের মধ্যে একজনকে ওরা কনভিন্স করে ফেলেছিল আর সে সব সত্য কথা বলতেও রাজি হয়ে গেছে। চ্যাং আর হিয়ন মিলে সর্বোচ্চ চেষ্টা করছে সবকিছু ফুটিয়ে তোলার জন্য। তারপর আবার দেখি ওই
ওই মহিলা সবকিছু স্বীকার করে যে তাদেরকে মিথ্যে বলানো হয়েছে, যাতে করে তাদের টাকাগুলো তারা আবার ব্যাক পেতে পারে। ওই মহিলা না হলে ওদেরকেও ফাঁসিয়ে দিত, তার জন্য ওরা এমনটা করেছে। এরপর এই মহিলাকে পুলিশ আবার ধরে নিয়ে যায় আর ওর বাবাকে ছেড়ে দেওয়া হবে এমনটাই বলা হয়। ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। হেজি অফিসে আসে কিছু পেপার নেওয়ার জন্য, কিছু ফর্মালিটি করতে হবে। আর তারপর ওই পেপারগুলো ও নিয়ে যখন লিফটের সামনে যায়, ও গিয়ে দেখতে পায় লিফটের মধ্যে ওর 4 বন্ধুই দাঁড়িয়ে আছে। তারা ওর জন্য অপেক্ষা করছে, যাতে করে ওর আরো বেশি ভালো লাগে। আর তারপর ওরা সবাই অনেক খুশি থাকে। কোর্টে গিয়ে ওরা সবকিছু সাবমিট করে দিলে ওর বাবাকে ছেড়ে দেওয়া হয়। এরপর আমরা দেখি ওরা বাইরে ওর বাবার জন্য অপেক্ষা করতে থাকে। ওর বাবাকে যখন ছেড়ে দেওয়া হয়, তার মা তো ওর কাছে যায় আর ও তো বাবার কাছে ছুটে চলে যায়। এরপর ওর বাবা দুজনকেই হাগ করে আর ওরা অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা দেখি বাসায় ফিরে এলে ওর বাবা তো বারবার শুধু হিজিকে থ্যাঙ্কস জানাতে থাকে যে তাকে ভরসা করার জন্য। আর হিজির সব বন্ধুদেরকেও সে বারবার থ্যাঙ্কস জানায়। এরপর আমরা দেখি পরদিন সকালে ওরা সবাই একসাথে খাবার খেতে আসে। সেখানে আমরা দেখতে পাই যে সু তো বারবার জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি রিলেশনে আছো নাকি? এখানে ওরা বলে যে তোমরা যেটা ভেবে নিতে পারো সেটাই নিতে পারো। এরপর সু তো বলে, ঠিক আছে, তাহলে তোমাদের দুজনের একটা কাপল পিক তুলে নি। এটা বলে ও তো একটা ছবিও তুলে নেয় আর চ্যাংয়ের পিঠে বারবার ও সান্ত্বনা দিতে থাকে, বলে তুমি কিছু মনে করো না। এরপর আমরা দেখি যে মনের হাজবেন্ড ওর জন্য হোমমেড খাবার নিয়ে আসে। ও বাইরে খাবার খায় দেখে তার তো অনেক বেশি এখন টেনশন হয়, কেননা মন তো এখন প্রেগনেন্ট। আর তারপরে খাবারগুলো পেয়ে মনও অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওরও মনে হয় যে ওর আসলে এখন রেস্টের দরকার আছে। তার জন্য ও তো ওর বসের কাছে চলে যায় আর গিয়ে ও মাতৃত্বকালীন ছুটিটা চেয়ে নেয়। কিন্তু ওর বস তো বলে, তোমার কাছে এমনিতেও অনেক কেস পেন্ডিং আছে, যেগুলো সলভ করো, এখন তুমি কোনো ছুটি পাবে না। আসলে ওদের ল ফার্মটা অনেক ছোট ছিল, তার জন্য এই ছুটিটা খুব একটা কাউকেই দেওয়া হতো না। আর তাই হয়তো ও বেশি দিন ছুটি পাবে না। বেচারার মনটা খারাপ হয়ে যায়। আর তারপর মনটা খারাপ করে ওখান থেকে ও বেরিয়ে আসে আর নিজের অফিসটা বারবার চারদিক থেকে দেখতে থাকে। আর বেচারার মনটা খারাপ করে রুমের মধ্যে চলে যায়। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই ওর হাজবেন্ড তো ওর জন্য রান্না করতে থাকে, ভালো ভালো রান্না করে, যাতে করে ওর স্বাস্থ্যটা ভালো থাকে। ওরা যখন খাবার খাচ্ছিল তখন মন ওকে একটা গিফট দেয়, বলে যে একটা নার্স মেয়ে ওকে এগুলো গিফট করেছে, কিছু বাচ্চার জুতা আর কিছু কাপড় চোপড়। ওর হাজবেন্ড তো এগুলো দেখে অনেক খুশি হয় আর তারপর বলে, তোমার তো ছুটি নেওয়া নেওয়া উচিত। এটা শোনা মাত্রই ওর মনটা খারাপ হয়ে যায় আর বলে ও কোনো ছুটি পাবে না, ওদের ল ফার্মটা ছোট হওয়ায় ও কোনো ছুটি পাচ্ছে না। এটা শুনে ওর হাজবেন্ডের মনটাও খারাপ হয়ে যায়, বলে তোমার তখন প্রপার একটা যত্নের দরকার, তাই তোমাকে কাজ কম করতে হবে। কিন্তু মনের মনটাও খারাপ থাকে, কারণ ও ছুটি নিতে পারেনি। তার জন্য ও আর কোনো কথা না বলে রেডি হতে থাকে। ওর হাজবেন্ডের সাথে আর কথা না বলে ও বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওর জুতাটা অনেক ছোট হওয়ায় পায়ে ও অনেক কষ্ট পাচ্ছিল, যেটা ওর হাজবেন্ড ফলো করে। এরপর আমরা সুকে দেখি, সুর কাছে একটা গিফট আসে। ও যাদেরকে ইন্টার্নি করাচ্ছিল তাদের মধ্যে কেউ একজন ওকে এই গিফটটা করেছে আর ওকে থ্যাঙ্কস জানিয়েছে। ও খুব একটা ভালো টিচারের মতো ওদেরকে শিখিয়েছে, তার জন্য ও অনেক খুশি। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। মন তো কোনো খাবারই ভালো করে খেতে পারছিল না, কেননা ওর ভমিটিং আসছিল। তার জন্য ও সবার কাছে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের বসরা কি কেউ ছুটি পায়নি নাকি? তাদের মধ্যে একজন তো মেয়েও আছে, সু এর বসও তো মেয়ে। তখন সু বলে, আমার বসের এখনো বিয়েই হয়নি, তাই সে এরকম কোনো ছুটিও কাটায়নি। তারপর আমরা দেখি মন তো হেজিকেও এই সেম প্রশ্নটা করে আর তার জন্য হেজি ওর বসের কাছে জিজ্ঞেস করে যে সে মাতৃত্বকালীন কোনো ছুটি পেয়েছে কিনা। তার বস তো বলে, আসলে আমাদের কোম্পানিটা অনেক ছোট আর তার জন্য কাউকেই সেরকম কোনো ছুটি দেওয়া হয় না, তাই আমিও ভালো ছুটি পাইনি। এরপর আমরা দেখি যে মনের বস আসে আর বলে যে চ্যাং কোথায়, সে আসলে চ্যাংকে একটা কেস দিতে চায়। তখন ও বলে, কেসটা আমাকেই দিন। তখন উনি বলে, তুমি অফিসে কাজ করো, তুমি প্রেগনেন্ট হয়, তোমাকে আমি আউটিং এ দিতে চাই না। কিন্তু ও তো জোর করে কেসটা নিয়ে নেয়। এইটা একটা রেস্টুরেন্টের মহিলা কেস করেছে, তার রেস্টুরেন্টের খাবার নাকি কেউ একজন কপি করেছে। তারপর ও যখন বেরিয়ে আসে হেজিকে দেখতে পায়,
তখন আমরা দেখি মন্তু হেজিকে বলে একটা জায়গায় যেতে হবে। হেজি ওর জন্য আগে থেকে খাবার নিয়ে এসেছিল। তারপর ওরা ওই রেস্টুরেন্টে চলে যায় আর খাবারগুলো টেস্ট করতে থাকে। আসলে এখানে একটা ছেলে কাজ করত, সেই নাকি সব রেসিপি চুরি করে এখান থেকে পালিয়েছে আর নিজে এরকম একটা রেস্টুরেন্ট দিয়েছে। তারপর দেখা যায় রেস্টুরেন্টের ওই ওনারের সাথে ওরা কথা বলে, যে কিনা কেস করেছে। তখন এই মহিলা বলে এই ছেলেটা আমার এখানে কাজ করতো, ও আসলে ওয়েটার ছিল, কিন্তু ওর খুব রান্নার দিকে ঝোঁক ছিল, তার জন্যই আমি ওকে রান্না শেখাই। কিন্তু ছেলেটা কিছুদিন পর এখান থেকে চাকরি ছেড়ে চলে যায় আর নিজে একটা বড় রেস্টুরেন্ট দেয়। তারপরে আমার এই পোশাকের মতো সেম পোশাকই ওরা ব্যবহার করে আর আমার এই রেস্টুরেন্টের নামটাও ওরা ব্যবহার করছে। তারপর আমরা দেখি ওরা ওই রেস্টুরেন্টে আবার আসে, যেখানে ওরা টেস্ট করে বুঝতে পারে সত্যি ওই ছেলেটা এই খাবারের টেস্টটা চুরি করেছে আর তার এই রেস্টুরেন্টের নামও সে চুরি করেছে। ওরা এখানকার সমস্ত ছবি তুলে নেয় আর এখানকার ডেকোরেশনও সেম ওই রেস্টুরেন্টের মতোই ছিল। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে আসে। মন্তু অনলাইনে এই টাইপের অনেক কেস নিয়ে ঘাটাঘাটি করতে থাকে আর তারপর পরদিন সকালবেলা ওসব রেস্টুরেন্টে ও চলে যায়। যারা কেস করেছিল তারা কিভাবে জিতেছে আর সমস্ত কিছু ও কালেক্ট করতে যায়। বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে বেচারার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এত টাইট জুতা পরে ও আর হাঁটতে পারছিল না, তার জন্য ও একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য বসে পড়ে। ওর অনেক খারাপ লাগছিল, ওর কাজ করতে ভালো লাগতো, কিন্তু ওর এখন রেস্টেরও দরকার ছিল। পরদিন মন্তু কোর্টে চলে যায় আর তারপর সবকিছু ও শো করতে থাকে। প্রথম দিন তেমন কোনো ভালো কিছুই ও দেখাতে পারে না আর তার জন্য আবারও ডেট পেছানো হয়। কিন্তু মন এখন অনেকটাই প্রফেশনাল হয়ে গিয়েছে, ও বিষয়টা খুব ভালো করে হ্যান্ডেল করে নেয় আর বলে ঠিক আছে পরের দিনে আবার দেখা হবে। এদিকে আমরা হিয়নমিনকে দেখি। হিয়নমিন একটা ছেলের সাথে কথা বলে। তখন ছেলেটা ওই রেস্টুরেন্টের মালিকের নিয়ে কথা বলে, যে রেস্টুরেন্টের মালিক হিয়নমিনের পরিচিত ছিল আর তার ছেলেদেরকে সে মারধর করতো। আমরা ওই ছেলেটারই কথা বলছি। তখন এই ছেলেটা বলে যে সে একটা লোককে ফাঁসিয়েছে। তখন আমরা দেখি হিয়নমিন ওই লোকটার সাথে দেখা করতে চলে যায়। রেস্টুরেন্টের ওই ছেলেটা আসলে তাকে রীতিমতো ফাঁসিয়েছে। কতগুলো টাকা লোন দেওয়ার কথা বলে সে তো কন্ট্রাক্টই বানিয়ে দিয়েছে, কিন্তু এটা কোনো কন্ট্রাক্ট ছিল না। কিন্তু হিয়নমিন এগুলো দেখে কিছুই ভালো করে বুঝতে পারে না। এরপর বলে যে সে এই বিষয়টাকে ভালো করে দেখে নিবে। এরপর আমরা দেখি হিয়নমিন তো রেস্টুরেন্টের ওই লোকটার সাথে দেখা করে। তখন লোকটা বলে যে তুমি কেন এখনো আমার পিছন ছাড়ছো না। আসলে সে ওই বারটার মালিক ছিল, যে বারের ছেলেদেরকে সে প্রায় মারধর করতো। তারপর হিয়নমিন বলে এইসব করা বাদ দিয়ে দাও। তখন ছেলেটা বলে তুমি কবে আমার পিছন ছাড়বে, আমি চাই না তুমি আমার পিছনে এভাবে লেগে থাকো। এটা বলে সে তো ওখান থেকে চলে যায় আর হিয়নমিন সব পেপারগুলো নিয়ে সুয়ের কাছে যায়। সো এই পেপারগুলো দেখার পরে বলতে থাকে তোমাকে আমি একটা হেল্প করতে পারি, তুমি আমার কাছে না এসে হিয়নের কাছে যাও। তারপর সে তো হিয়নের কাছে চলে যায়। হিয়ন সবকিছু ভালো করে দেখতে থাকে আর তারপর বলে এটা তো উল্টোই লোকটা কেস খেয়ে যাবে। আসলে ওই লোকটার কোনো দোষ নেই, তোমার এই ছেলেটা তাকে লোন দেওয়ার কথা বলে একটা কন্ট্রাক্ট তৈরি করে ফেলেছে, কিন্তু এখানে কন্ট্রাক্টের মতো কোনো কিছুই লেখা নেই, এটা শুধু সে মুখেই বলেছে। তাই ওই লোকটাই চাইলে তোমার এই ছেলেটাকে উল্টো কেস দিয়ে দিতে পারে। হিয়নমিন এটা শুনে অনেক বেশি খুশি হয় আর বলে তোমাকে অনেক ধন্যবাদ। আর এরপর সে তো জোরে জোরে হাসতে থাকে আর বলে যে ছেলেটা কত বোকা। এরপর আমরা পরদিন দেখি মন্তু আবারও কোর্টে আসে। সেখানে আসার পরে ও সবকিছু সাবমিট করে দেয় আর এটা ও প্রমাণ করে দেয় যে ছেলেটা সবকিছু চুরি করেছে। রেস্টুরেন্টের নাম, কাপড় চোপড়, আরো খাবারের টেস্ট আর রেসিপি সবকিছুই সে সবকিছুই ওখানে শো করে। মন্তু খুব ভালো করে এটা প্রমাণ করে দেয় যে এই ছেলেটা সবকিছু কপি করেছে আর তার বিরুদ্ধে আরো কঠোরভাবে শাস্তি নেওয়ার সিদ্ধান্ত নিতে বলে। আর ওদিকে ওই লয়ারের মুখে আর কোনো কথা থাকে না, কেননা ও নিজে সবকিছু পর্যবেক্ষণ করেছে আর সবকিছু ও কালেক্ট করে এখানে শো করেছে। তার জন্য মন্তু কেসটা জিতে যায় আর ওই ছেলের পানিশমেন্ট হিসাবে সে আর কখনোই রেস্টুরেন্ট দিতে পারবে না। এদিকে আমরা সুকে দেখি। সু তো একটা লোকের সাথে দেখা করতে চায়, ও আসলে আরো কিছু করতে চায় লাইফে আর তার জন্য ও একটা কোর্স করতে চায়।
তখন লোকটা বলে, তুমি এটা করতে চাইলে চাকরিটা তোমায় ছেড়ে দিতে হবে আর অনেক বেশি পড়াশোনা করতে হবে, তাহলে তুমি বস হতে পারবে। ও তো বলে যে আমি এটা আসলে আরো ভালো করে ভেবে দেখি। আর লোকটাও তাই বলে যে তুমি ভালো কিছু করতে চাইলে তোমাকে এই চাকরিটা আগে ছাড়তে হবে, তবেই তুমি ভালো কিছু করতে পারবে। তারপর আমরা দেখি ও তো চুপ হয়ে যায় আর কিছুই বলে না। এরপর সু তো কোনো কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যায়। সু তো ওর মায়ের সাথে দেখা করতে আসে আর এসে দেখতে পায় ওর মা আসলে অনেক অসুস্থ ছিল। তার জন্য ও তো ওর মাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু ওর মা যেতে রাজি হয় না। আর ওর মা ওর সাথে কোনো কথাও বলে না। হয়তো ওর মায়ের সাথে ওর সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এরপর সু তো আর কথা না বলে ওখান থেকে চলে যায়। পরদিন আমরা ওই ছেলেটাকে দেখতে পাই যার রেস্টুরেন্টে সবকিছু বের করে দেওয়া হয়েছে, আর সে এখানে কোনো রেস্টুরেন্টই দিতে পারবে না। দূর থেকে মন আর ওই মহিলা এগুলো দেখতে থাকে। ওই মহিলা অনেক খুশি হয়ে যায় আর কান্না করতে থাকে। এই ছেলেটার জন্য ওনার রেস্টুরেন্ট একদমই চলতো না। সব নতুন কাস্টমাররা সবাই ওখানেই যেত, তারা আসলে বুঝতেই পারেনি। এরপর মন তো অনেক খুশি থাকে আর বাসায় ফিরে আসে। ও দরজার বাইরে খেয়াল করে ওর এই সেম জুতার এক সাইজ বড় জুতা ওর হাজবেন্ড আগে থেকে কিনে রেখেছে, যাতে করে ওর পায়ে আর কষ্ট না হয়। এটা দেখে ও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ইমোশনাল হয়ে যায়। তারপর তাড়াতাড়ি জুতোটা পরে নেয় আর ও তো কান্না করে দেয় আর বলে, তুমি আমাকে কতটা টেক কেয়ারে রাখো। এটা বলে ও খুশিতে ওর হাজবেন্ডকে জড়িয়ে ধরে আর ওর হাজবেন্ডও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এটা খুব সুন্দর একটা মোমেন্ট ছিল। এরপর আমরা হিয়নমিনকে দেখি। হিয়নমিন তো ওই বাড়ির ছেলেটার সাথে দেখা করতে যায়। সেখানে যাওয়ার পরে ও তো বলে যে তুমি যে লোকটাকে ফাঁসানোর চেষ্টা করছো এটা মোটেও তুমি করতে পারবে না, বরং উল্টেই তুমি ফেঁসে যাবে। কেননা ওই কন্ট্যাক্টে কোথাও লেখা নেই যে তুমি তাকে টাকা দিচ্ছ বা তার সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছে, তুমি জাস্ট তাকে লোন দিয়েছো। আর ওই পেপারে স্পষ্ট তা লেখা আছে ওই লোকটা চাইলে ইচ্ছে করলে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। তখন এই ছেলেটা বলে, তুমি প্লিজ আমার পেছন ছেড়ে দাও, আমাকে আমার মতো চলতে দাও। এরপর আমরা দেখি হিউম্যান অফিসে ফিরে আসে আর সেখানে আসার পরে ওরা একটা কেস নিয়ে কথা বলতে থাকে, যেখানে স্কুলের একটা বাচ্চা অ্যাটেম্পট টু মার্ডার করার চেষ্টা করেছে। এই কেসগুলো নিয়ে ওরা যখন কথা বলছিল তখন আমরা পাশের একটা ঘটনা দেখি। একটা ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন অন্য একটা ছেলে তাকে অ্যাটাক করে আর বলে, তুমি তো স্কুল থেকে চলে গিয়েছো কিন্তু আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গিয়েছো, তোমার জন্য আমি আর স্কুলে যেতে পারি না, তার জন্য তোমাকে আমি এই স্কুলেও যেতে দিব না। এটা বলে ও একটা চাকু নিয়ে ওর দিকে এগিয়ে যায়। পুলিশে আসার সাইরেন শুনে চাকুটা হাত থেকে পড়ে যায়। তখন অপর ছেলেটি হাতে এই চাকুটা তুলে নেয় আর তারপর বলে, আমার কাছে আসলে আমি তোমার ছুরি দিয়ে আঘাত করব। ছেলেটা কথা না শুনে ওর দিকে এগিয়ে গেলে ও তো সত্যিই এমনটা করে বসে আর তাতে করে ছেলেটার অনেক বেশি রক্তক্ষরণ হতে শুরু করে। এরপর আমরা দেখি এই ছেলেটা তো চ্যাং এর কাছে আসে। চ্যাং এর কাছে এই কেসটা এসেছে। চ্যাং ওই ছেলেটার থেকে সবকিছু জানতে চাইলে তখন ছেলেটা বলে ওকে স্কুলে অনেক বুলি করা হয় আর তার জন্য ওই স্কুলটা ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু তারপরেও ওই ছেলেগুলো ওকে টর্চার করে যাচ্ছিল আর তারপরে এরকম ঘটনা ঘটে গিয়েছে। এরপর আমরা দেখি ওরা সব বন্ধুরা একসাথে খাবার খাচ্ছিল, তখনই ওর কাছে আবার ফোন চলে আসে। ওর বাবা ওকে ফোন করে। চ্যাং ওর বাবার সাথে দেখা করতে যায়। তখন ওর বাবা বলে, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, তাই আমি চাই তুমি আমার এই ব্যবসাটা নিয়ে নাও আর আমাদের ফ্যামিলি বিজনেসে তুমি জয়েন হয়ে যাও। আর কতদিন তুমি এমনটা করবে, আর রাগ করে থেকো না। ওরা এইসবই কথা বলছিল আর চ্যাং বাবার কথাগুলো চুপচাপ শুনছিল। আসলে ওদের বিজনেসটা অনেক বড় ছিল, কিন্তু চ্যাং কোনো একটা কারণে এখানে জয়েন হয়নি। তখন আমরা দেখি যে হিয়নমিন চলে আসে। হিয়নমিন আসলে জানতো ও ওর বাবার সাথে আজকে মিট করেছে। তারপর ওরা দুজন একসাথে কথা বলতে থাকে। তখন আমরা দেখি যে চ্যাং তোকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো ল কলেজ থেকে পড়াশোনা করেছেন, তাহলে কেন লয়ার হননি? ও বলে যে আসলে আমি লয়ার হতেই চেয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমাকে বিজনেসম্যান হতে হয়। আমি আসলে চেয়েছিলাম লয়ার হলে আমি মানুষকে অনেক হেল্প করব, কিন্তু দেখো লয়ার না হয়েও আমি মানুষকে হেল্প করতে পারছি। আর আমি চাইবো সামনে আমি লয়ার হয়েও মানুষকে হেল্প করব। এটা আমার অনেক বড় একটা স্বপ্ন।
তখন চ্যাং বলে, আমি যদি নেক্সট বিজনেসম্যান হই তাহলে কি আমায় হেল্প করবেন কিনা? তখন হিয়ন মিন হাসতে থাকে আর বলে, অবশ্যই, তুমি যদি বিজনেস করো তাহলে অবশ্যই আমি তোমাকে টিপস দিব আর তোমায় হেল্প করব। চ্যাংও তাকে অ্যাপ্রিসিয়েট করে আর এভাবে ওরা বেশ কতটা সময় কাটায়। চ্যাংয়ের অনেক ভালো লাগছিল হিয়ন মিনের সাথে কথা বলে, যেন ওর মনের অনেক কিছুই শেয়ার করতে পারছিল। এরপর আমরা দেখি চ্যাং তো ওই কেস নিয়ে সবকিছু ভালো করে ডিটেলসে দেখতে থাকে। ও বুঝতে পারে যে ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়ে এমনটা কাজ করেছে, তাকে অনেক বেশি বুলি করা হতো আর এটা সে সহ্য করতে না পেরেই এমনটা করে ফেলেছে। তারপর আমরা দেখি চ্যাং সবকিছু বিবেচনা করে ছেলেটার সাথে দেখা করতে যায়। এরপরে চ্যাং তো ছেলেটাকে বোঝাতে থাকে আর বলতে থাকে, তুমি যেটা করেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি এই সবকিছু পুলিশের সামনে গিয়ে স্বীকার করে নাও তোমাকে কতটা বুলি করা হতো, আর এছাড়া তুমি কতটা ডিপ্রেশনে এসে এমনটা করেছো। তাহলে তোমার একেবারেই শাস্তি কম হবে আর ওদেরকে শাস্তির আওতায় আনা হবে। তখন ছেলেটা বলে, ঠিক আছে, আপনি যা চাইবেন তেমনটাই হবে বলে ছেলেটা কান্না করতে থাকে। এরপর আমরা দেখি চ্যাং তো সবকিছু কালেক্ট করে নিয়ে ছেলেটাকে নিয়ে কোর্টের সামনে চলে যায়। এরপর ছেলেটা যখন কোর্টের ভিতরে থাকে ও তো বাইরে দাঁড়িয়েছিল আর মনে মনে ভাবছিল হয়তো এটাই ওর লাস্ট কেস, হয়তো এবারই ও জিতে আর কখনো এখানে ফিরবে না। কেননা ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল বাবার বিজনেসটাকে ও এবার হাতে নিবে। আর তখনই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আসবে আর তার জন্য চ্যানেলটার সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।